নেক্সট পার্টে আসি রেসিপ্রোকাল। ভালো করে বুঝো কিন্তু, হ্যাঁ, এটা খুব মারাত্মক জিনিস, খুব ভালো জিনিস। দেখো কি লেখা আছে, রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, অ্যাকচুয়ালি বাংলাতে রেসিপ্রোকাল কথার মানে হচ্ছে অনন্যক, উল্টো। যেমন কি, আমার উল্টা কে, আমার উল্টা আমির উল্টা তুমি, তোমার উল্টা আমি। মানে ব্যাপারটা এরকম না, এটা একটু বেশি ভালো হয়ে গেল আর কি। দেখো রেসিপ্রোকাল, দেখো ব্যাপারটা কিরকম বুঝতে পারবে। দেখো মানে বলছে, শোনো মন দিয়ে, রেসিপ্রোকাল কথার মানে হচ্ছে অনন্যক। কি বলো বাংলাতে, অনন্যক, অনন্যক বান, ঠিক আছে, ঠিক আছে নাকি, যাই হোক বাংলা তো একটু ঠিক আছে। তো অনন্যক ব্যাপারটা কিরকম, মানে যেমন আমি যদি বলি একে অপরকে, একে অপরকে, এই যে মানে একজন অপরজন, মানে এর অপোজিট হচ্ছে ওই, তো এটা হচ্ছে অনন্য। কথা কেন, কি রিসার্চ করছো, কিন্তু রিসার্চ কি রিসার্চ করছো বলো, ক্লাস দেখতে পাচ্ছ না ক্লাসগুলো, ক্লাস ক্লাস মার্কে যাবে, লেখা আছে প্লেলিস্টে গিয়ে দেখবে কম্পিটিটিভ ইংলিশ ফাউন্ডেশন ক্লাস, ক্লাস নাম্বার 1 2 3 4 করে পরপর দেওয়া আছে, দেখে নেবে। হ্যাঁ, তো ওটা লাস্টে বলা যাবে, আগে বুঝে নেওয়া আগে, এটার তো ওটা বেশি ইম্পর্টেন্ট। তাকাও এদিকে বুঝো, তো কি লেখা আছে, রেসিপ্রো মানে অনন্য, মানেটা কিরকম, একে অপরকে, যদি বাংলায় একদম মধ্যে কথায় বলি, একে, হ্যাঁ পরস্পরকে, ও ভালো কথা বলেছে, একে অপরকে বা পরস্পরকে, তাই তো। এটা কখন বলি আমরা, তারা একে অপরকে খুব ভালোবাসে, রাইট। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলে ফিরে আসি। আমি যদি বলি, যেমন ভালো করে বোঝো, শোনো, একটা নাম বুঝে মনে করো, যেমন রাহুল অ্যান্ড অঞ্জলি, রাহুল অ্যান্ড অঞ্জলি, তাহলে রাহুল একটা কি, বয়, মানে ম্যান, ওম্যান, লাভ। এবার আমি এখানে কি লিখবো, ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার, দুটোর মানে সেম। ইচ আদার মানে একে অপরকে, আর ওয়ান অ্যানাদার মানেও একে অপরকে, কিন্তু কোনটা আমার ঠিক জানা আছে, কোনটা ঠিক মনে হচ্ছে, ইচ আদার, ও ঠিকই বলেছে, ভেরি গুড, সঠিক হবে ইচ আদার, এটা হবে না। কেন স্যার, এই ওয়ান অ্যানাদার কথার মানে হচ্ছে একে অপরকে বটে, তবে একের বেশি জন আছে। যেমন এখানে অনেককে আছো, অনেক ছেলেপেলে আছো, তো একে অপরের বন্ধু, এর মানে কি, তুমি ওর বন্ধু, তুমি এর বন্ধু, তুমি ওর বন্ধু, মানে একে অপরের বন্ধু। তো এখানে তাহলে কি, একে অপরকে মানে একের মানে দুজনের বেশি আছে, এবং নিজেদের মধ্যে একে অপরের একটা বন্ডিং আছে, এটা হচ্ছে ওয়ান অ্যানাদার। আর যখন বলবো ইচ আদার, মানে কি মাত্র দুজনেই আছে একে অপরকে, বুঝলে ব্যাপারটা। তো বলো, রাহুল আর অঞ্জলি কজন আছে এখানে, তাহলে ইচ আদার। তাহলে এটা বুঝে নাও যে ইচ আদার কথাটা হয় যে ইচ আদার, এটা হচ্ছে দুইজনের জন্য, ঠিক। আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি, মানে দুই এর বেশি জন, তিনজন হতে পারে, চারজন হতে পারে, 100 জন হতে পারে। ক্লিয়ার না, ক্লিয়ার না, চলো। লাভ হবে কারণ দুজন আছে যে, হ্যাঁ। দেখো রাহুল আছে অ্যান্ড অঞ্জলি, এখানে মানে সাবজেক্টের জায়গায় দুজন আছে, দুটো সাবজেক্ট আছে, একটা রাহুল আছে অ্যান্ড অঞ্জলি, তো এটা হচ্ছে থার্ড পার্সন বটে, কিন্তু এরা প্লুরাল নাম্বার, একের বেশি হলে প্লুরাল। আর যদি থার্ড পার্সন আছে তাহলে সেক্ষেত্রে আমরা লাভস লিখতে পারবো না, একা হলে পরে হবে কি বলো, থার্ড পার্সন সিঙ্গুলার হতো তখন ইস দিতাম, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই। ভালো কোশ্চেন বলেছিল, যাই হোক। তো এবারে আমি এবার একটা বাক্য দিচ্ছি, চলো তোমরা চেষ্টা করবে বলার, হ্যাঁ। লেখা আছে, চলো, তোমার নাম হচ্ছে নূর আর তোমার নাম হচ্ছে মিজান, তাহলে মিজান অ্যান্ড নূর আর, আর না দিকে ধরো, লাইক ওয়ান অ্যানাদার নাকি ইচ আদার, কোনটা ঠিক আছে, ইচ আদার। অবশ্যই দেখো, মিজান একজন,
নূর একজন, মানে মোট দুজন আছে, দুজন হলে কি বসবে? ইচ আদার। তাহলে বাক্য ইচ আদার হবে, ওয়ান অ্যানাদার হবে না। বুঝা গেল? এবার যদি আমি বলি এখানে দে হেল্প ড্যাশ, বলো এই দেটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে একটা পার্ট নিয়ে আসছে। এখানে কি লিখবে? অবশ্যই ইচ আদার লিখবো, কারণ দে মানে কি? তাহারা। এখানে তাহারা মানে কারা? মিজান আর নূরকে বলছে। কজন আছে? দুজন। তাহলে দুজনের জন্য কি বসবে এখানে? ইচ আদার বসবে। দে মানে তাহারা, তাহারা মানে একের বেশি, এমনটা ভাবার দরকার নয়। এই সেন্টেন্সটা দেখতে হবে আগেরটা কি লেখা আছে। এখানে মিজান আর নূর দুজনের কথা বলছে। আমরা যদি বলি যে দেখো তাহারা হেঁটে যাচ্ছে, তাহারা হেঁটে যাচ্ছে, তো তাহারা মানে কি এক দুজন হতে পারে, বেশি হতে পারে। এখানে মিজান আর নূর দুজন আছে, তো ইচ আদার। কোনো সমস্যা বুঝলে? সমস্যা নাই তো? শিওর তো? ভালো করে বোঝো। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন কতগুলো আছে? এই দুটো, একটা ইচ আদার আর একটা ওয়ান অ্যানাদার। এই দুটো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক, চলো একটা ওয়ান অ্যানাদার দিয়ে একটা এক্সাম্পলে আসি। ভেরি গুড। চলো আমি এখানে একটা এমন এক্সাম্পল দেব যে এক্সাম্পলটা বেস করে থাকবে আমাদের আগের ক্লাসের উপর। ঠিক আছে, মানে এর আগের ক্লাসে আমাদের গ্রামারে শিখেছিলাম, তোমাদের কতটা মনে আছে একটু চেক করে দেখবো। ঠিক আছে, দেখো কি লেখা আছে। হি, ইউ অ্যান্ড আই হেল্পড ওয়ান অ্যানাদার টু কমপ্লিট দ্য টাস্ক। ঠিক আছে, মানে আমি, তুমি আর সে, এই তিনজনে মিলে কাজ করেছি আর একে অপরকে হেল্প করেছি এই কাজটাকে কমপ্লিট করার জন্য, বা কমপ্লিট করতে একে অপরকে হেল্প করেছিলাম। বাক্য ঠিক না ভুল আছে? আর ঠিক থাকলে কোথায় ঠিক আছে, ভুল থাকলে কেন ভুল আছে? ও সুন্দর ছেলে, বাক্যটা ভুল লেখা আছে কেন? আমি কিন্তু শিখেছিলাম যখন পড়াচ্ছিলাম, কেস পড়াচ্ছিলাম, খেয়াল করো। কেস বলেছিলাম একটা সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেসে কি বলেছিলাম? ভালো কাজের বেলা আমার নাম লাস্টে, আর খারাপ কাজের বেলা আমার নাম ফার্স্টে। মনে পড়ছে কি পড়ছে না? তো তাহলে যখন গুড ওয়ার্ক হয় তখন সেক্ষেত্রে কিন্তু 2, 3, 1 রুল। আর যদি ব্যাড ওয়ার্ক হয় তাহলে 1, 2, 3। স্যার 2, 3, 1, 2, 3 কি এগুলো কি অঙ্ক? অঙ্ক নয়। 1, 2 মানে হচ্ছে ইউ। এই দেখো 1, 2, 3, 1, 2, 3। তাহলে দেখো লেখা আছে 2 মানে কি তুমি, 3 মানে কি এই যে এদিকে সে, তারা, নাম যা আছে, দুনিয়া আছে। 1 মানে কি এই যে 1 আমি। তাহলে দেখো তো এটা গুড না ব্যাড ওয়ার্ক? দেখো হেল্প করেছি, এর থেকে ভালো কিছু হতে পারে? কত সুন্দর ব্যাপার। হেল্প করেছি মানে অবশ্যই নিঃসন্দেহে একটা ভালো কাজ, এটা একটা গুড ওয়ার্ক। তো যখন গুড ওয়ার্কের ক্ষেত্রে বলেছি তাহলে প্রথমে 2 বসবে। এখানে হি, ইউ এবং আই মধ্যে কোনটা 2? ইউ। তার প্রথম বসবে ইউ। তারপর 3 কোনটা আছে বলো? যে হি। আর এক একে আছে আই, তাহলে অ্যান্ড আই। তার বাকিটা সব ঠিক ছিল। তাহলে ইউ, হি অ্যান্ড আই হেল্প ওয়ান অ্যানাদার টু কমপ্লিট দ্য ওয়ার্ক। কথা বুঝছো? তার মানে এগুলোই হচ্ছে ইরর কারেকশনের জায়গা। অনেকে হয়তো শুধুমাত্র এতটুকুটা পড়ে বলছে না ঠিক আছে, এই 3 জন আছে, মেরে দিল ঠিক। পড়ে দেখে যা কি ভুল করলাম, হয় যে এখানে কেস দিয়ে দিয়েছে কোশ্চেন। মানে রিফ্লেক্সিভ প্রোনাউন পড়াতে গিয়ে, সরি রেসিপ্রোকাল প্রোনাউন পড়াতে গিয়ে দেখছি আমি কেসে ভুল পেয়ে গেছি। তো একটু কি করতে হবে, চোখ মুখ নাক কান খোলা রাখতে হবে। তো ফাইন, তো ব্যাপারটা বোঝা গেল না যায়নি বোঝা? ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু মানে রেসিপ্রোকালে আছি তো সবাই এখানে ফোকাস করছে, খালি এখানে ফোকাস করছে কি, তাই তো? যেটা তো ঠিকই আছে বা কোনো ঠিক আছে না, এই জায়গাটা বলছিল, শুধরে নিয়েছি। ফাইন, নেক্সট মিটাই তাহলে। তাহলে জলদি লেখো, ফাস্ট লেখো, ভেরি ফাস্ট। নেক্সট, এবার কিছু বলো আমরা রিলেটিভ প্রোনাউন। ভালো করে বুঝবে এটা কিন্তু, শিক্ষার্থীরা বোঝো কি বুঝবো? রিলেটিভ প্রোনাউন।
খুব ভালো করে বোঝো। রিলেটিভ বলি, ব্যাপারটা কিরকম কি? রিলেটিভ প্রোনাউন, দেখো প্রোনাউন তো অবশ্যই নামের বদলে বসবে, কিন্তু বাক্যে যখন বসবে, বাক্যের অংশ হিসেবে নতুন যখন পার্ট যুক্ত হবে, বাক্যের অংশ ইয়ানি বাক্যাংশ, এই বাক্যাংশকে আমরা ইংলিশের ভাষায় বলি ক্লজ। কি বলি? ক্লজ। CLAUSE। এই ক্লজ কথাটা বলতে গিয়ে আবার ক্লোজ বলে ফেলো না, কারণ এই ক্লোজ কথার মানে কিন্তু কাছাকাছি। আর CLAUSE ক্লোজ কথার মানে হচ্ছে বাক্যাংশ, ইয়ানি বাক্যের অংশ। এই যখন কোনো বাক্যাংশ যখন আমরা কোনো ইউজ করব, যেই মানে শব্দটাকে মানে মানে কি বলবো আর কি, একটা বাক্যের সাথে অন্য কোনো একটা বাক্যাংশ যখন অ্যাড করব, যেটা লিঙ্কারটা আমরা ব্যবহার করব, সেই লিঙ্কারটা আমাদের কাজ করবে রিলেটিভ প্রোনাউন হিসেবে। ব্যাপারটা কিরকম স্যার মাথার উপর দিয়ে চলে গেল? চলো দেখো, আমি ধরে নাও বললাম যে একটা নাম বললাম রতন। রতন ইজ মাই ফ্রেন্ড। রতন আমার একটা বন্ধু, ফুল স্টপ দিলাম। এবার বললাম যে রতন ইজ এ ডক্টর। রতন হচ্ছে একজন ডাক্তার। তো রতন আমার বন্ধু, আর রতন একটা কি আবার ডাক্তার। এবার আমি কি করলাম, এই দুটো সেন্টেন্সকে আমি জুড়ে দিলাম। কিভাবে? এভাবে, রতন ইজ মাই ফ্রেন্ড, কমা হু ইজ এ ডক্টর। কথা বুঝলে কি বুঝলে না? চলো তোমাদের আমাকে প্রশ্ন করি যে রতনটা কি এখানে কোন মানে পার্টস অফ স্পিচ? নাউন। কোন নাউন এটা? নাউনের কতগুলো ভাগ বলেছিলাম? 5টা ভাগ বলেছিলাম। এটা কোন প্রকারটা? প্রপার নাউন। ফ্রেন্ড এটা কি? নাউন। এটা কোন নাউন? কমন নাউন। মনে পড়ছে না? মনে পড়বে কি করে? বাড়িতে প্র্যাকটিসই করছে না। তাহলে ফ্রেন্ডটা কোন নাউন? কমন নাউন। এবার বলো তো, সে কমন হোক বা প্রপার হোক, নাউন তো অবশ্যই। তাহলে বলো তো, এই এই রতনটা আমি আবার লিখেছি না লিখিনি? লিখিনি। কিন্তু রতনটাকে তুলে দিয়ে আমি কি লিখেছি? হু। এই হু এর এখানে মানে কিন্তু কে নয়, হু এর মানে হচ্ছে যে। স্যার কি করে বুঝবো হু মানে কখন কে আর কখন স্যার যে? যখন দেখবে সেন্টেন্সের শেষে যদি থাকে ফুল স্টপ, ফুল স্টপ, তাহলে হবে যে। আর যদি শেষে থাকে কোশ্চেন মার্ক, হয়ে যাবে কে। এই সেন্টেন্সের শেষে কি লেখা আছে? ফুল স্টপ, তাহলে কি হবে? যে। তাহলে রতন হচ্ছে আমার একজন বন্ধু, যে একজন ডাক্তার। তা রতন আমার বন্ধু, যে একজন ডাক্তার। বুঝলে ব্যাপারটা? তাহলে এইখানে হু এর পরিচয় কি শিক্ষার্থীরা? হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, এর অর্থ হচ্ছে যে, কিন্তু এই যে মানে কি নামের বদলে যে বলেছি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এর পরিচয় রিলেটিভ প্রোনাউন। কথা বুঝলি কি বুঝলে না? বুঝতে পারছো না মনে হয়? পারছো? লেখো লেখো লেখো। শোনো, যখনই বলছি রিলেটিভ প্রোনাউন, তখন কিন্তু খেয়াল রাখবে এই যে হুয়ের যেটা মানে যে, সেটাই কিন্তু আসবে, আর লাস্টে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। তখনই কিন্তু হবে ওটা রিলেটিভ প্রোনাউন। বুঝলে ব্যাপারটা? এবার তোমাকে আমি দিয়ে দিলাম এমন একটা সেন্টেন্স, হু ইজ দেয়ার। হু ইজ দেয়ার, ওখানে কে আছো? তাহলে এখানে এই হু, এই যে হু যে আছে, এর মানে কি কে নাকি যে? অবশ্যই কে। তো কে থাকলে কি হবে রিলেটিভ এটা? তাহলে এটা যদি বলে যে হু এর পরিচয় কি, আর তোমাকে অপশন দিয়েছে রিলেটিভ প্রোনাউন, হবে এটা? হবে না। তো এটা কোন প্রোনাউন? এটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন? সেন্টেন্সটা নিজেই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে পড়ছে কি পড়ছে না? তোমাদের বলেছিলাম যে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার বলো? 5 প্রকার বলেছিলাম। বলেছিলাম অ্যাসার্টিভ বলেছিলাম, ইন্টারোগেটিভ বলেছিলাম, ইম্পারেটিভ বলেছিলাম, অপারেটিভ বলেছিলাম, এক্সক্লামেটরি বলেছিলাম। এই 5টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে ইন্টারোগেটিভ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন নয়। রিলেটিভ হতে হলে লাস্টে কি থাকতে হবে? একটা ফুল স্টপ থাকতে হবে, আর হু এর মানে হতে হবে যে হতে হবে। কারণ যে তো মানে আসছে না, এখানে কে, হু ইজ দেয়ার, হুজ দেয়ার, কে ওখানে কে। তাহলে হু মানে কিন্তু এখানে কে, কে মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। যাচ্ছে কি যাচ্ছে না বুঝা? চলো একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে হু দিয়ে আর কি কি আছে স্যার লিঙ্কার, যেসব দিয়ে আমরা
রিলেটিভ প্রোনাউন পাই। যেমন একটা হু আছে, হুইচ আছে, দ্যাট আছে, হুম আছে, হু, হুইচ, দ্যাট, হুম, আর এটা হচ্ছে হুজ। এই যে আছে দেখছো উদাহরণগুলো, এরাই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। কতগুলো আছে মোট? 5টা। হু, হুইচ, দ্যাট, হুম, হুজ। আচ্ছা, এবার এখানে একটা কথা লিখেছিলাম, ক্লজ বলেছিলাম। এটা তো বললেনই না, এটা কি জিনিস ক্লজটা? ক্লজ কি বলেছিলাম? বাক্যের অংশ। বাক্যের অংশ। সে ব্যাপারটা কিরকম? এই যে তুমি দেখো, এই যে হু থেকে শুরু করে ডক্টর অবধি, এই পুরোটা পার্টের নাম হচ্ছে একটা ক্লজ। কি নাম বলো? ক্লজ। কি করে চিনবো স্যার ক্লজ কি জিনিস? এরকম একটা লিঙ্কার দিয়ে বাক্যের নেক্সট পার্টটা যুক্ত থাকবে, তার নামই হবে ক্লজ। তবে একটা শর্ত, ওই ভেতরে একটা ভার্ব থাকতে হবে। দেখো মানে ইজ একটা ভার্ব আছে না, আছে কি নেই? এই ইজটা থাকতে হবে, একটা ভার্ব যে কোনো থাকতে হবে, তখন তার নাম ক্লজ। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন ছুঁড়ে মারবো, যে ইজের এখানে পরিচয় বলতে হবে, ইজটা কোন ধরনের ভার্ব? এই ইজটা কোন ধরনের ভার্ব? একটা নাম মনে আসছে, লিঙ্কিং ভার্ব। কই বলতে পারছি? লিঙ্কিং ভার্ব কাকে করে কানেক্ট? লিঙ্কিং ভার্ব কাকে কানেক্ট করে বলো? কমপ্লিমেন্টকে কানেক্ট করে। কাকে বলো? কমপ্লিমেন্ট। এই যে লেখা আছে এ ডক্টর, এটা কি? এটা এটা একটা কমপ্লিমেন্ট। মনে পড়ছে না? মনে পড়বে কোত্থেকে? হ্যাঁ, মনে পড়ছে? খাতায় লেখা আছে না সুন্দর করে? খাতায় আছে কিন্তু মাথায় আর আসছে না। ওকে, তো যাই হোক, ক্লোজটা বুঝে গেলাম। যে ক্লোজ মানে এরকম একটা পার্ট থাকবে, যে এর ভেতরে একটা ভার্ব থাকতে হবে। ভার্ব যদি না থাকে, ওটা কোনো মতেই ক্লজ হবে না। আর ভার্বটাকে অবশ্যই হতে হবে একটা ফাইনাইট ভার্ব। এটা কেমন ভার্ব স্যার? ফাইনাইটটা কি জিনিস? এই যখন ভার্ব পড়াবো, ব্যাখ্যা করব, তখন ওখানে গিয়ে ভালো করে বুঝবে ফাইনাইট ভার্ব কি জিনিস। বুঝা গেল? চলো আমি আরেকটা এক্সাম্পলে ফিরে আসি। আচ্ছা, এই যে সেন্সটা আমি লিখেছি এখানে, রতন ইজ মাই ফ্রেন্ড হু ইজ এ ডক্টর, এটা আমি একটু ঘুরিয়ে লিখছি, দেখি তোমরা ধরতে পারছো কি পারছো না। এখানে বাক্যটা লেখা আছে এরকম, রতন রতন হু ইজ এ ডক্টর ইজ মাই ফ্রেন্ড। বলো এখানে হু এর পরিচয় কি? যে। যে মানে কি এখানে? রিলেটিভ প্রোনাউন। রতন যে আমার বন্ধু, সরি, যে হচ্ছে ডক্টর, সে আমার বন্ধু। বুঝলে কি বুঝলে না? এই দুটো বাক্য একই আছে। রতন যে হচ্ছে একজন ডাক্তার, আমার একজন বন্ধু। বুঝলে? তার মানে এই যে হু দিয়ে শুরু করে লিখেছে কতটা পার্ট, এই অবধি, এটার নাম হচ্ছে আমাদের কি? ক্লজ। নাম কি বলো? ক্লজ। কেন? এই রতনের ব্যাপারে এটুকু এক্সট্রা তথ্য দিচ্ছে। অ্যাকচুয়ালি বাক্যটা ছিল রতন ইজ মাই ফ্রেন্ড। আর এই যে হু ইজ এ ডক্টর, এটা রতনের সম্পর্কে বলছে, তাই এই হু দিয়ে কথাটা রতনের পাশেই লিখে দিয়েছি। বুঝলি কি বুঝলে না? তো এটার নাম কি? একটা ক্লজ। এবার ক্লজের অনেক ভাগ আছে, আবার নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে। তখন শেখাবো, যখন পড়াবো ক্লজ পড়াবো। শুধু এখন এটুকু বোঝো যে রতনটা হচ্ছে একটা কি? নাউন। এই নাউনের ব্যাপারে যখন একটা হুটা নিয়েছে, এটা তাহলে কি? একটা প্রোনাউন। এটা কোন প্রোনাউন? যেহেতু লাস্টের বাক্যে ফুল স্টপ আছে, হু এর মানে যে আসছে, এটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন। হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? না বোরিং লাগছে ক্লাসটা? দেখো, একটা জিনিস কি বলতো, তুমি যদি মন দাও যে শিখবো, তো কোনো ক্লাস বোরিং নয়। আর যে ভাবো আমাকে আপনি শেখায় দেখান যে আমার ইচ্ছাই নাই, তখন ইজিটাও বোরিং লাগবে তখন তোমাকে। কথা বুঝলে কি বুঝলে না? যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিস যদি তোমার ইচ্ছা থাকে আমি শিখবো, ও নিজে নিজে ইজি হয়ে যাবে। কেন? তোমার এনার্জি তুমি দেখাচ্ছ, তোমার একটা মানে খিদে আছে, আর যার খিদেই না, পেট ভর্তি আছে, ওর সঙ্গে ভালো খাবার নিয়ে গেলেও বমি আসবে। বুঝছো কি বুঝছো না? তুমি ওকে 2 প্লেট খাওয়াইছো বিরিয়ানি, তারপর যে চলো মিষ্টি খাবো, ওর খেতে খেতে ইচ্ছা করবে? মাটন নিয়ে এসছো, খেতে ইচ্ছা করবে? করবে না। কেন?
পেট ভর্তি আছে, ওর খাওয়ার ইচ্ছেই নেই, তো জবরদস্তি খাওয়ালে বমি হয়ে যাবে। তো এরকম এখানে তোমার যদি খিদে থাকে আর যদি সামনে বিরিয়ানি পাওয়া, কত ভালো লাগে বলো। ব্যাপারটা এরকমই। তো খিদে থাকতে হবে, নিজের মধ্যে শিখবো, জানবো কেন হচ্ছে, তখন দেখবে নিজে নিজে প্রশ্ন বেরিয়ে আসবে। আর ইচ্ছা না থাকে, প্রশ্ন তো দূরের কথা, শুনতে ভালো লাগবে না। আরো আগে পারবো না, ছেড়ে দেবো এখান থেকে? ছেড়ে দেবো? তো ঠিক আছে, আমাদের লাস্ট কথাটা হলো বলো, রিলেটিভ হলো। এখানে আরো এক্সাম্পল দেওয়া যেত, অবশ্য দেবো এক্সাম্পল আরো। হ্যাঁ, এটা শেষ করে দিই এক্সাম্পল আরো দিয়ে। তাহলে লাস্টে আমাদের দেখো এখনো তাহলে থাকলো পরে ইনডিফিনিট, এটা কি আছে, ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ আর ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ, এটা একদিন ক্লাস লাগবে। তারপর আমরা এটা শেষ করে আমরা আসবো অ্যাডভান্স লেভেল কোশ্চেন নিয়ে আসবো এই প্রোনাউন থেকে। এগুলো হচ্ছে সব বেসিক, কিন্তু এটা অ্যাডভান্স নয়, অ্যাডভান্স নিয়ে আসবো পরে। হু দিয়ে এক্সাম্পল দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি হুইচ দিয়ে। ঠিক আছে, খুব ভালো করে তাকাও। কি লেখা আছে বলো? হুইচ ইজ ইয়োর পেন। বলো তো এখানে হুইচটা আমরা কি রিলেটিভ বলতে পারবো কি পারবো না? বলতে পারবো না। সেটা কি আছে বলো? কোশ্চেন মার্ক। হুইচের মানে কি হয় স্যার? হুইচের মানে দুটো, একটা হচ্ছে কোনটি, একটা হচ্ছে যেটি। ভালো করে বুঝো, একটা হুইচ এর মানে হচ্ছে কোনটি, আর একটা হুইচ মানে কি যেটি। তুমি আমাকে একটা গিফট দিয়েছিলে যেটা খুব দামি, তাহলে যে যেটি বললাম না, এটা হুইচ। আর যদি বলি যে কোনটা তোমার কলম, তো এখানে হুইচ মানে কোনটা বা কোনটি। তাহলে দুটো কিন্তু শব্দ একই, কিন্তু মানে আলাদা, সেন্টেন্সের উপর ভিত্তি করে। যদি সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে, তো সেটা হয়ে যাবে কোনটি, এটা ফুল স্টপ হয়ে যাবে যেটি। এখানে কিন্তু এটার নাম রিলেটিভ প্রোনাউন বলতে কোনো মতেই পারবো না, এটার নাম হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পারছো কি পারছো না? কেন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর লেখা আছে ইন্টারোগেটিভ প্রোনাউন, অবশ্যই এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যদি স্যার এমন বলি, ইউ গেভ মি এ পেন হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। তুমি আমাকে একটা কলম দিয়েছিলে যেটা ছিল কেউ দামি। তাহলে এক্সপেন্সিভ মানে দামি। তাহলে বলো তো এখানে হুইচের মানে কি আসছে বলো তোমরা আমাকে একটুখানি। হুইচের মানে এখানে যেটি আছে। তাহলে তুমি দিয়েছিলে আমাকে একটি কলম যেটা ছিল দামি। তাহলে এই যেটা যখন বলছি, তাহলে যেটা মানে এটা হুইচে আসছে, আর যেটি মানে এটা কি রিলেটিভ প্রোনাউন। কেন সে রিলেটিভ? কারণ পেনটাকে কিন্তু এ কি করছে, এর ব্যাপারে বলছে। তাহলে পেনটা কি একটা নাউন, পেনটা কি নাউন, কোন নাউন, কমন নাউন বা ম্যাটেরিয়াল নাউন বলতে পারো। এই যে পেন নাউন আছে, এই নাউনের বদলে আমরা হুইচ ইউজ করছি, তাই হুইচটা হয়ে যাচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হুইচের মানে যেটি। চিনতে সমস্যা, বুঝতে কোনো সমস্যা না? এবার চলো তোমাদের একটু অ্যাডভান্স দিকে নিয়ে যাই। যদি কোশ্চেন এমন থাকে, কি লেখা আছে ভালো করে বোঝো। হুইচ পেন ডু ইউ লাইক, এর মানে কি বলো তো? তুমি কোন কলমটা পছন্দ করো, বা তোমার কোন কলমটা ভালো লাগে। তুমি বলবে স্যার লাল তো অবশ্যই ভালো লাগে, লাল। তাহলে সেক্ষেত্রে লাল কলম দিয়ে লিখেছি, অবশ্য লাল কালি দিয়ে ভালো। দেখো তো হুইচ পেন ডু ইউ লাইক, এখানে এই হুইচের পরিচয় কি হবে? এখানে হুইচ পেন মানে হচ্ছে কোন কলমটা। তো বলো তো হুইচ এখানে কি হবে? ইন্টারোগেটিভ কি, প্রোনাউন হবে না। এটাই তো হচ্ছে বোঝার জিনিস। প্রোনাউন হতে হলে তার উপরে কোনো নাউন থাকতে হবে না, কিন্তু সেখানে নাউনটা যে লুকিয়ে আছে, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা এটা কি অ্যাডজেক্টিভ? তোমরা তো ভুলে গেছো এতক্ষণে যে যখনই কোনো নাউনের আগে দিকে যে ওয়ার্ডটা থাকবে, সেটা যদি একে যদি কোয়ালিফাই করে, তখন তার নাম অ্যাডজেক্টিভ। তো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু আগে দেখো এখানে হুইচ ছিল, শিক্ষার্থীরা এদিকে, এখানে হুইচ ছিল, এই হুইচের পরে কোনো নাউন আছে না নেই? নাই। নাউন যখন নাই, তো এটা প্রোনাউন। তো এটা যদি স্যার প্রোনাউন হয়, তো এটা কোন ধরনের প্রোনাউন? এটা তুমি অবশ্যই বলবে এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যাচ্ছে না বোঝা মনে হয়?
অ্যাডজেক্টিভ মানে আমি কি বললাম, ওর পরে একটা নাউন থাকবে। আর প্রোনাউন মানে কি, নাউনের কোনো হদিস থাকবে না। বলো তো এই হুইচের পর কোনো নাউন আছে না নেই? নাউন নাই, তো এটা অবশ্যই প্রোনাউন। এটা কোন প্রোনাউন? শেষে কোশ্চেন মার্ক আছে, এর মানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক প্রোনাউন। কিন্তু স্যার এখানে দেখো, এখানে কোথায়, এখানে দেখো, এখানে কিন্তু এখানে হুইচের পর কোনো নাউন আছে? কই নাউন, এত ওয়াজ লেখা আছে, ভার্ব আছে। তাহলে হুইচ যখন এরপর নাউন নেই, এটা কি তাহলে এটা প্রোনাউন। এটা কোন প্রোনাউন? শেষে ফুল স্টপ আছে মানে রিলেটিভ প্রোনাউন। যাচ্ছে কি যাচ্ছে না চেনা? যাচ্ছে না মনে হয়? মোটামুটি মোটামুটি এতখানি ভেঙে ভেঙে বলে। অ্যাডজেক্টিভ, এই যে এটা কোন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ পড়াবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। কি গো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো কি পারছো না? ওকে ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত রিলেটিভ গুলো শিখে গেলাম, তাই তো? চলো এবার আমি যদি বলি হুজ দিয়ে বলি, চলো দেখি তোমরা ধরতে পারো কিনা। হ্যাঁ, আমি হুজ দিয়ে বলছি, তোমরা বলবে, ট্রাই করবে। হ্যাঁ, ব্যাগ। এবার তোমাদের প্রশ্ন, এখানে হুজের পরিচয় কি, এখানে হুজের পরিচয় কি? সুন্দর বলেছে, মারাত্মক বলেছে। দেখো লক্ষ্য করো, এখানে হুজ আছে না, এই হুজের পরে কি আছে? একটা নাউন আছে শিক্ষার্থীরা। তো নাউনের আগে দিকে যে বসবে তার নাম কি? এটা অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ হয়, শেষে কিন্তু কোশ্চেন মার্ক আছে। চলো কোশ্চেন মার্ক, তাহলে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু হুজ ইজ দিস ব্যাগ, কার এই ব্যাগটা? তাহলে এখানে হুজের পরে কিন্তু নাউন আর নেই। তো নাউন যখন না, এটা অবভিয়াসলি প্রোনাউন। এটা যদি প্রোনাউন হয়, কিন্তু শেষে আবার কোশ্চেন মার্ক আছে মানে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন হবে না। কেন? অবশ্যই রিলেটিভ হতো যদি এখানে লাস্টে কি থাকতো, ফুল স্টপ থাকতো। যাচ্ছে যে না যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে বুঝতে জেনে গেলাম, তাহলে সবগুলো জেনে গেলাম। তাহলে এটা হোম দিয়ে বলে দিই। এ আবার কি দোষ করলো, দ্যাট আর হোমটা কি দোষ করলো, এটাও বলে দিই একটু করে। চলো ঠিক আছে। কি তাই তো নাকি, ওটা আবার কি দোষ করলো আবার? চলো ফাইন, এটা লিখবে, লেখো লেখো লেখো, ফটাফট লেখো, ভেরি ফাস্ট লেখো। শোনো, দেখো কি লেখা আছে, আগে দ্যাট দিয়ে বলে দিচ্ছে, হোম দিয়ে বলেছে। দেখো দ্যাট মানে হচ্ছে যেটি, হুইচ মানেও যেটি, দ্যাট মানেও যেটি। এই হুইচ মানে যেটি আর দ্যাট মানে যেটি, পার্থক্য কোন জায়গায়? পার্থক্যটা অ্যাকচুয়ালি এটা যখন আমরা পড়াবো, অ্যাডজেক্টিভ পড়াবো, তখন একটু ভালো করে আলোচনা করবো। শুধু এখন একটু বোঝে নাও যে দ্যাট সাধারণত যেগুলো হচ্ছে নন লিভিং থিং বা যেগুলো বস্তুবাচক জিনিস, তাদের ক্ষেত্রে দ্যাটটা ইউজ করি। কিন্তু কখনো কখনো পার্সনের ক্ষেত্রেও ইউজ করতে পারি, কখনো কখনো মানে সুপারলেটিভ ডিগ্রি থাকলে ইউজ করতে পারি। তো যখন সব শেখাবো আমরা মানে অ্যাডজেক্টিভ ক্লাস, তখন ভালো করে বলবো। শুধু এখন এতটুকু বোঝো যে দ্যাটটা আমরা যেগুলো নন লিভিং জিনিস তার ক্ষেত্রে ইউজ করবো। যেমন দেখো, আই বট, বট মানে হচ্ছে বাইয়ের সেকেন্ড ফর্ম, কিনলাম। আই বট এ ওয়াচ। ঠিক আছে, আমি একটা ঘড়ি কিনলাম। ঠিক আছে, দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ। চলো, এক্সপেন্সিভ না এটা অবশ্য, ঠিক আছে, যাই হোক। তাহলে আমি একটা ঘড়ি কিনলাম, যেটা ছিল কি বলো, এক্সপেন্সিভ। তাহলে সেক্ষেত্রে এই যে দ্যাটটা আমি ইউজ করেছি, এই দ্যাটটা কিন্তু ওয়াচটার পরিবর্তে ইউজ করেছি, রাইট? তাহলে এই দ্যাটের কিন্তু পরিচয় কি বলো এখানে, রিলেটিভ প্রোনাউন। কেন? লাস্টে কি আছে, ফুল স্টপ আছে। অ্যাকচুয়ালি দ্যাট দিয়ে ফুল স্টপই থাকে, কোশ্চেন মার্ক থাকে না, কারণ দ্যাটটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে না। কিন্তু বাকিগুলো সবগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। তো মনে হতে পারে যে কোশ্চেন মার্ক থাকতে পারে, কিন্তু ব্যাপারটা এমন মোটেও নয়। তো যাই হোক, তাই দ্যাটের কি পরিচয় বলো, রিলেটিভ প্রোনাউন। চিনে গেলে একটা হুম দিয়ে বলে দিচ্ছি। কি লেখা আছে, হি ইজ মাই ফ্রেন্ড, ও হুম, হুম এভরিবডি লাইকস। তার মানে কি, সে হচ্ছে একজন আমার বন্ধু, যাকে সবাই পছন্দ করে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই হুম মানে কি বলো, যাকে। হুম মানে যাকে। তাহলে দেখো সে হচ্ছে আমার বন্ধু, তাহলে এই বন্ধুর পরিবর্তে যাকে বলেছি, তাহলে অবশ্যই কি এটা একটা রিলেটিভ প্রোনাউন, লাস্টে কি আছে, ফুল স্টপ আছে। ঠিক? আর যদি এমন বলতাম,
হুম ডু ইউ লাইক দ্য মোস্ট, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? তো বলো তো এখানে হুমের পরিচয় কি? এখানে কিন্তু দেখো লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তো অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন এরপরে নাউন নাই, মানে কি অ্যাডজেক্টিভ হবে না? বুঝলি কি বুঝলে না? তাহলে আশা করি চিনতে পেরে গেলে সবগুলো। এই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি কখনো কখনো কি না, মানে আমি এটা বলতে মানে বলা ঠিক হবে না, যে অনেকে বলে যে হুম থাকলে পরেই রিলেটিভ প্রোনাউন, কিন্তু বাক্য আর দেখছে না যে বাক্যটা কেমন আছে, কোশ্চেন মার্ক আছে না ফুল স্টপ আছে, জাস্ট বলছে হুম থাকলে পরেই রিলেটিভ প্রোনাউন। এটা কেমন কথা? বাক্য দেখব, বাক্য দেখে আইডেন্টিফাই করব কি হিসেবে কাজ করছে। তার মানে তোমরা এতটুকু বুঝতে পেরে গেলে যে একটা শব্দ বা একটা ওয়ার্ড কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো প্রোনাউন হয়, তাই তো? দেখতে হবে কিরকম ভাবেও বসে আছে বাক্যের মধ্যে, তাই তো? তো যাই হোক, আমাদের আজকে মানে এই প্রোনাউন থেকে পাঁচটা আমাদের বলা কমপ্লিট। লাস্ট থাকলো চারটা, ইনডেফিনিট, ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ। এটা বেশি সময় লাগবে না, হয়তো আধ ঘন্টা বা পনেরো ঘন্টা সময় লাগবে। দিয়ে আমরা প্রোনাউনটা শেষ করব বেসিক পার্টটা, তারপর ঢুকবো আমরা অ্যাডভান্সে। যখন অ্যাডভান্স করব তখন কিন্তু আমরা একটু লেভেলটাকে হাই করব, এবং সেই কোশ্চেনগুলোই আমাদের এক্সামে আসার চান্সটা বেশি। তোমাদের এজন্য বেসিক থেকে শেখাচ্ছি, বেসিক থেকে না শিখলে ডিরেক্ট যদি আমি কোশ্চেন দিই মাথার উপর দিয়ে চলে যাবে, তাই বেসিক থেকে অ্যাডভান্সের দিকেই যাচ্ছি। বোঝা গেল? তো এখান থেকে থাকলো।